আসি একটা কথায়, সেটা হলো বর্তমানে দেবাশিস তুমি জানো যে 7,500 ফর্ম নিয়ে, ফর্ম 7 নিয়ে ধরা পড়েছে বিজেপির ছেলেরা, ধাওয়া টাওয়া করেছে, করার পর সেগুলো রেখে পালিয়ে গেছে। ওই 7 ফর্ম জমা দিতে যাচ্ছিল, ধরো না দেবাশিস চক্রবর্তী, সে ভোট বিজেপিকে দেয় না, তার নামটা কাটতে হবে, সুতরাং ফর্ম 7 দিলে অবজেকশন হবে, তাহলে এসআইআরে ডাকিয়ে পাঠাবে। এই যে ট্রাবলগুলো তৈরি হচ্ছে, এটা যেমন পলিটিক্যাল মানে কংগ্রেস মনে হয় ফর্ম 7 জমা দেয় না? না আগে বলো না, কংগ্রেস কি ফর্ম 7 জমা দেয় না? 7,000 কোনো মানুষ যার জন্য কিনা একটা, আমি যেটা জানি না জিজ্ঞেস করছি, না জানতে হবে তো, সেটা হলো যে এরকম যারা 2টোর সময় একজন ডিলিট করছে একজনের নাম, কজন থেকে একজন দেখিয়েছে, মানে কটা এটা দেখিয়েছে, ডিলিশন হচ্ছে, তার মানে মাস্টার যে এই রোলটা, মানে মেইন যার কাছে কম্পিউটারের তার মানে যে অপারেট করার যে মানে পদ্ধতিটা, সেটা তার জানা আছে, ডেটা এন্ট্রিটা জানা আছে, সেই কারণে সে নামটা 2টোর সময় বাদ দিয়েছে। বিহারে এরকম দেখা গেছে, কর্ণাটকেও দেখা গেছে, 2টোর সময় নাম হঠাৎ করে বাদ দিল, 7 সেকেন্ডের মধ্যে একটা নাম বাদ হয়ে গেল, আবার 7 সেকেন্ডের মধ্যে সেখান থেকে ডাটা এন্ট্রি থেকে বেরিয়ে গেল। এই ঘটনাগুলোতে হওয়ার পর খুব স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনকে ধোয়া তুলসী পাতা ভাবা যায় না। এটা যেমন পাশাপাশি ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে এই যে ইমপিচমেন্টের কথা বলে, তাহলে ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। বলে নেই তুমি বলছো হর্ষডিম্ব, তাহলে কেন? আমি বলিনি হর্ষডিম্ব, এটা ও বলেছে, এই বিরোধী দলনেতা বলেছে। এবার ঘটনা খুব এই যে নাটক করার জায়গাটা করে দিয়েছে হলো প্রযোজককে বিজেপি, ইলেকশন কমিশন, আর নাটকটা কুশীলবকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যেটা হচ্ছে সারা বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ অনেকেই যারা রাজনীতির সাথে ভীষণভাবে সচেতন নয় বা জড়িত নয়, তারা ভাবছে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি কিনা দেখিয়ে দিল এসআইআর নিয়ে। আসলে তো তা না। আসলে এসআইআর পদ্ধতি যদি ইমপিচমেন্ট করতে হয়, তাহলে যখন বিহারে তো ঘটনাগুলো ঘটছিল, তখন কোর্টে গিয়ে খুব একটা কিছু লাভ হয়নি, তুমি তাই? না, কোর্টে গিয়ে পলিটিক্যাল লাভ তো হয়েছে, পলিটিক্যাল লাভের জন্যই গেছে, পলিটিক্যাল লাভের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, এবং এই নাটকটা করতে দিয়েছে হলো একমাত্র করতে দিয়েছে হলো এটা হলো না। মানে আমি তাহলে সুভাষিস দার কথা শুনতে গেলে বুঝতে হয় যে এই প্রথম সুপ্রিম কোর্টের পলিটিসাইজেশন হলো। না, সুপ্রিম কোর্ট তো বলছে বারবার আধার কার্ডকে ধরো, অ্যাডমিট কার্ডকে ধরো, তার মানে এটাকে মান্যতা দাও, এগুলোকে প্রামাণ্য হিসাবে। তারপরও সে সুপ্রিম কোর্টের কথা শুনছে না। অ্যাডমিট কার্ডও জালি হতে পারে, মার্কশিট নিয়ে আসো। আচ্ছা, আধার কার্ডে হবে না, আধার কার্ড হবে। আমি পার্থদার কাছে ঘটনা যেটা হচ্ছে, পরপর যদি রেগুলেশন চেঞ্জ করে, আমি বুঝতে পেরেছি, পরপর কংগ্রেস, তুমি যেটা বলতে চাও, আমি অবস্থানটা হচ্ছে এটা যে রাজনৈতিকভাবে তৃণমূল লাভবান হলেও বাংলা লাভবান হলো না, এই তো? বাংলার থেকে কি লাভবান হলো? সাধারণ মানুষ এসআইআর প্রোগ্রাম, আমি শুনে প্রায় প্রোগ্রাম শেষ হয়ে গেল তোমার বলতে 30 সেকেন্ডে শেষ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিল যখন এনেছিল তখন বলছে হতে দেবো না, যখন ওয়াকফ বিল এসেছিল তখন হতে দেবো না বাংলায়, যখন এসআইআর করলো তখন হতে দেবো না বাংলায়। সবই হতে দিতে হবে, কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের এটা প্রেরোগেটিভ, এই প্রেরোগেটিভে সেন্ট্রাল গভর্নমেন্ট সাংবিধানিক প্রক্রিয়া। আমি আসবো পার্থদার কাছে যাব। এতে আদতে কোনো লাভ হলো না, মানে এসআইআর প্রক্রিয়া বা সাধারণ বাংলার মানুষের, বরঞ্চ রাজনৈতিক, মানে এটা হলো অবাক হওয়ার কথা নয় যেভাবে দেবাবর আসলো, যেটা আমার মনে হয় যে নির্বাচন কমিশন এবং রাজ্যের সম্পর্ককে আবার তলানিতে নিয়ে যাবে। সেটা হচ্ছে যে রাজ্য, পার্থদা আপনিও জানেন যে এর মধ্যেই রাজ্যের কাছ থেকে প্রায় 25 জন আইএএস এবং আইপিএসকে চেয়ে পাঠানো হয়েছিল দিল্লি থেকে। এবার ওই যে জায়গাটা রাজ্য আপত্তি জানিয়েছিল, যে কারণ তাদের উপর বিভিন্ন ব্লক ডেভেলপমেন্টের কাজ দেওয়া আছে, বিভিন্ন ব্লক, ডিস্ট্রিক্ট বা বিভিন্ন এলাকার। তো এই চিঠিটা আজকে না রিজেক্টেড হয়েছে। মানে নির্বাচন কমিশন বলছে যে 25 জন অফিসারকেই আসতে হবে। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে যে ট্রেনিংয়ে ডেকেছিল বিভিন্ন রাজ্যে ভোটে যেতে হবে বলে, যাদের 5 এবং 6 তারিখ রেসপেক্টিভলি দুদিন 9টার সময় সকালে রিপোর্ট করবার কথা দিল্লিতে, সেই সময় থেকে কিন্তু নির্বাচন কমিশন সরে আসছে না। আজকে মমতা ব্যানার্জির শুনানি, মানে তার বক্তব্য সওয়াল করা, এবং এই পরিস্থিতিতে তাহলে কি মনে হচ্ছে? তাহলে তো নির্বাচন কমিশন আর রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে সেই অটুট, মানে যেটা কি বলবো, যে এটা মানে বরফ যে ছিল সেটা তো রয়েই গেল, সেটা তো গললো না। বরফ গললো কোথায়?
দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ নির্বাচন কমিশন সম্পর্কে মন্তব্য করেছেন হিপ মাস্টার হয়, তারা কারো দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের নিরপেক্ষতা হারিয়েছে, বারংবার তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এটা প্রমাণ। আপনি এই মুহূর্তে যে প্রসঙ্গটা তুললেন যে রিজেক্ট করেছে রাজ্যের যে 25 জনকেই পাঠাতে হবে, তারা আগে যাদেরকে নাম পেয়ে পাঠিয়েছে তাদেরকেই, অর্থাৎ স্বরাষ্ট্র সচিব সহ 25 জন IAS IPS কেই দিতে হবে, অন্য কাউকে দেওয়া চলবে না। এই মনোভাব থেকে স্পষ্ট যে হিস মাস্টার ভয়েস, মানে অন্য কারো দ্বারা পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন। কেননা আজকে একটা নির্বাচন মুখে বাংলা পশ্চিমবঙ্গ, সেখানে অনেক একদম শেষ মুহূর্তে ডেভেলপমেন্টের বহু কাজ পরিচালিত হচ্ছে, যাদের উপর অ্যাসাইন করা রয়েছে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপর, তাদেরকে চেয়ে পাঠানো হচ্ছে। আচ্ছা বলুন তো, কটা রাজ্যে ইলেকশন নেই? প্রায় আরো 20 থেকে 22টা রাজ্যে কোনো ইলেকশন নেই। নির্বাচন কমিশন সেই রাজ্যগুলো থেকে কম্পিটেন্ট অফিসারদের কেন চেয়ে পাঠাচ্ছে না? কেন বাংলা থেকে ওই 25 জনকে প্রয়োজন হয়? এই জায়গাটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। এখান থেকেই মনে হচ্ছে নির্বাচন কমিশন তাদের দ্বারা পরিচালিত। এটা একটা প্রথম ইস্যু, তুমি যে বক্তব্যটা বললে সেটার আমি উত্তর দিলাম। এবার আসি তাতাদা অনেকক্ষণ থেকে অনেক বড় বড় বক্তব্য দিল, তাতাদের রাষ্ট্রদাহ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস দল করে আজকে 34 বছরের সিপিএমকে ছড়াতে পারছে, তার এটা আর একটা উদাহরণ যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও একটা লিডারশিপ ভাবতে তাদের অসুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করুক না কেন সেটাকে নাটক বলতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিটটাকে তারা কুর্নিশ চালাতে পারে না। আচ্ছা, তাতাদার কাছে আমার প্রশ্ন, এই বিহারের নির্বাচনের আগে রাহুল গান্ধী এই এত বড় যে এই ভোট চুরি নিয়ে র্যালি করলো কিংবা ভারত জোড়ো আন্দোলন করলো, জোড়ো যাত্রা করলো, সেটাও কি তাহলে নাটক ছিল? আসলে প্রতিবাদের ভাষার যেমন রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্যের হয়ে তিনি যদি সওয়াল করেন, সেখানে অসুবিধাটা কোথায়? তিনি তো মানুষের সহজ সরল যে অসুবিধেগুলোর সম্মুখীন হচ্ছে সেই কথাগুলোই সহজ সরল ভাবে সুপ্রিম কোর্টে তিনি বলতে চেষ্টা করেছেন বা বলেছেন যে সামান্য কারণে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে ডাকা হচ্ছে, এবং সেখানে আধার কার্ড বা একটা ডকুমেন্টসে নয়, একগুচ্ছ ডকুমেন্টস প্রোভাইড করতে হচ্ছে, সেটারও রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলোই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথাগুলো তিনি খুব সুস্পষ্ট ভাবে। আপনার কি মনে হয় পার্থদা, আগামী 9 তারিখ যে পরবর্তী শুনানি রয়েছে সেই সময় তাহলে এই জায়গাগুলোর উপর সুপ্রিম কোর্ট কিছু নির্দিষ্ট নির্দেশ দেবেন? নিশ্চিতভাবে দেবেন। আজকে অবজারভেশনে যে বক্তব্যগুলো আমরা বিচারপতিদের কাছে শুনেছি, আমরা আশ্বস্ত যে বিচারপতিরা অন্তত পক্ষে উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন যে কি কি হেলদি কারণে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এবং তাদেরকেও ওই নির্দিষ্ট 11-12টার মধ্যে। আচ্ছা পার্থদা, আজকে পার্থদা আরেকটা জায়গা যেটা 9 তারিখ আমি এই যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা, আমাদের তো এখানে এডিট হয়, কেটে পড়ে লাস্টের দিকের একটা অংশ শুভেন্দু অধিকারী যখন লাইভে বলছিলেন আমি শুনছিলাম, উনি বলছেন যে রাজ্য এবং রাজ্যের একাধিক প্রশাসনিক ব্যক্তি এবং রাজনৈতিক দলের ব্যক্তিরা বিভিন্ন সময় নির্বাচন কমিশনকে নানানভাবে শাসানি দিয়েছেন, হ্যাঁ, শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন, থ্রেট করেছেন, আজে বাজে কথা বলেছেন। এই বিষয়গুলোও উঠে আসবে আগামী 9 তারিখ, মানে শুনানির পরবর্তী পর্বে। তো সেই সময় তো খুব স্বাভাবিক একটা সাংবিধানিক বডিকে গালিগালাজ করার সুবাদে আমার মনে হয় না খুব একটা ফেভারেবল কন্ডিশন তৈরি হবে তাহলে সেদিন। শুভেন্দু বাবু সুপ্রিম কোর্টে যান, সওয়াল করুন, নিশ্চিতভাবে তার যদি মনে হয় নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করার প্রয়োজন রয়েছে তিনি করবেন, এতে আমাদের আপত্তি নেই। আমরা মানুষের বক্তব্য তুলে ধরবার চেষ্টা করছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ রাজ্যের প্রশাসক হিসাবে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের অসুবিধার কথা তুলে ধরেছেন। যে ভদ্রমহিলা পুরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করে এবং রাজীবা সিনহাকে বসিয়ে রেখে লুট করে ভোট, সেই ভদ্রমহিলা যদি ইলেকশন কমিশনের এগেইনস্টে, ন্যাশনাল ইলেকশন কমিশনের এগেইনস্টে সওয়াল করতে যায়, এটা হাস্যাস্পদ। আর কিছু হাসি তৈরি করে। থামতে হবে এবার। গৌরব কি মনে হচ্ছে?
আমি সবার বক্তব্য শোনার পর আমি মনিদাকে নিজের সাবমিশন রাখতে বলবো। সেটা হচ্ছে যে সকালবেলা থেকে টিভি খুলে মানে টিভি চ্যানেলগুলো বা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আজকে কালো কোট টোট পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে দাঁড়াবেন, সওয়াল করবেন। এখন তো ভেবেছিলাম তো একজন মুখ্যমন্ত্রী তিনি কালো কোট টোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়াবেন, বিচারপতির সামনে বলবেন, এটা তো একটা বিষয়। কিন্তু কথাটা হচ্ছে তারপর দেখলাম যত বেলা গড়ালো তত বিষয়টা আর কি চেঞ্জ হয়ে গেল, কালো কোটের বদলে কালো মাফলার চলে এলো। যাই হোক, তিনি আর সওয়াল টওয়াল করলেন না, সওয়াল করলেন তার আইনজীবীরা। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য, আমি মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে তিনি ওই সুপ্রিম কোর্টে গেছেন, পশ্চিমবাংলার সরকারের প্রধান হিসেবে যাননি, এটা মাথায় রাখবেন। 1, 2, যে মামলাতে উনি আজকে ওখানে উপস্থিত হয়েছেন সেই মামলা মুর্শিদাবাদের একজন মহিলা, সংখ্যালঘু মহিলা, তিনি ওই মামলা করেছিলেন যখন পশ্চিমবাংলায় প্রথম এসআইআর শুরু হয়। সেই মামলার পার্টি হতে উনি হচ্ছে যে আজকে ওই সুপ্রিম কোর্টের এজলাসে উনি উপস্থিত হয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কোনো মামলা করেননি। যে মামলা করেছে কেরালার সরকার, যে মামলা করেছে তামিলনাড়ুর সরকার নিজে সিদ্ধান্ত নিয়ে সেই মামলা করেছে এই এসআইআরের বিরুদ্ধে। 1, 2, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে অনেক কথা বললেন, কিন্তু আমি আশা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা তো অন্তত বলবেন যে এই যে দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে দেশের বুকে শ্রম আইনকে তুলে দিয়ে শ্রম কোড চালু করবার চেষ্টা করছেন, যেভাবে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, ওষুধের দাম বাড়ছে, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, দেশের সরকার শুনছে না কোনো কথা, তিনি অন্তত বলবেন। তিনি অন্তত একথা বলবেন যে এ রাজ্যের বুকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 100 দিনের কাজ চালু করবার জন্য। সেই 100 দিনের কাজের বরাদ্দ তিনি বারবার এই কলকাতার বিভিন্ন মিটিং মিছিলে বলে বসেন যে 100 দিনের টাকা পাচ্ছে না। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিকে তো অন্তত এই কথা বলবেন যে 100 দিনের কাজের টাকাটা দিন। আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে নতুন কি বললেন যে বলাটা আপনি এতদিন ধরে এসআইআর চালু করবার সময় আমরা এই প্যানেলে বসে আমরা এই কথাগুলো গৌরবের সঙ্গে আপত্তি আছে। গৌরব এখানে উনি এসআইআর যেটা সেই সম্পর্কে বলেছেন, কি নতুন কি উনি তো বলেছিলেন কলকাতার রাস্তায় দাঁড়িয়ে যে এসআইআর আমি হতে দেব না, কাগজ ছিঁড়ে ফেলুন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে, আমি আশা করেছিলাম উনি এই কথা বলবেন যে আমরা পশ্চিমবাংলা এসআইআর মানব না। উনি বলার সাহস যদি, ক্ষমতা যদি তার থাকতো তিনি বলতেন আজকে। তিনি বলেননি। তিনি যেগুলো কথা বলেছেন সেই কথাগুলো আপনি আমি রোজ যা আলোচনা করি এখানে, আমরা যারা আছি রোজ যা আলোচনা করি সেই আলোচনা, সেই সমস্যার আলোচনা বিচারপতির কানে তুলেছেন। বিচারপতির কানে তো এর আগে বিহারে এসআইআর হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দলের এমপি দোলা সেন, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, তারা 3 জন মিলে মামলা করেছিলেন ব্যক্তিগতভাবে। তিনি তো এসআইআর বিহার করবার সময় বলেছেন নতুন কি, নতুন আমি জানতে চাই নতুন কি কথা উনি কি বলেছেন। না আসলে এই জায়গায় আমি আসতে চাইছিলাম। উনি গেছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে, আর উনি করেছেন পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন। উনি ওনার পলিটিক্যাল ইন্টারেস্ট একই কথা চালিত করবার জন্য ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো কথা বলেননি। আজকে আপনি এই যে অনুষ্ঠান শুরু করবার আগে কোনো একজনের ভিডিও দেখাচ্ছিলেন, তিনি কিসব বলেছেন। তার কাছে আমার প্রশ্ন, তিনি এখনো কি কালীঘাটে শুয়ে রয়েছেন, তাকে না মারিয়ে ঢুকে পড়েছে রাজীব ব্যানার্জি? সেইগুলো উত্তর কে দেবে? আসলে পশ্চিম বাংলায় যেভাবে গরিব মানুষ, মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ, বয়স্ক মানুষ যারা এই এসআইআর এর জন্য হেনস্থা হচ্ছেন, কুমারের জায়গায় কেআর, চট্টোপাধ্যায়ের জায়গায় চ্যাটার্জি, এই যে হেনস্থা হচ্ছেন, এই হেনস্থার বিরুদ্ধে আমরা বামপন্থীরা, এখানে সুভাষিস দা আছেন কংগ্রেস, আমরা বারবার বলেছি যে এই হেনস্থা হচ্ছে যে মানুষকে করা যাবে না। আজকে সুপ্রিম কোর্ট তাই বলেছেন যে বাংলা বোঝে, যে বাংলা জানে, সেই রকম মানুষকে নিয়োগ করতে হবে।